সবাই জানে, পড়েছে এবং ভুলেও গেছে বা হাফ মেমোরিতে রেখে দিয়েছে আর্কাইভে। এবং এটা এক ধরনের জীবনানন্দ দাশের প্রথম দিকের যেটা বলা যায় এসকেপিস্ট কবিতা হিসেবে চিহ্নিত করা হয়েছিল আশা করা যায়। কিন্তু এই কবিতাটা হচ্ছে আমার মনে হয়, আমি খুবই কম কবিতা পড়েছি যদিও সব মিলিয়ে, এবার অনেকে তো চর্যাপদ থেকে পড়াশোনা শুরু করে, তা এই কবিতাটা আমার মনে হয় বাংলা সাহিত্যের সবচেয়ে পেসিমিস্টিক কবিতা এবং অ্যাজ সাচ সবচেয়ে পেসিমিস্টিক লেখা। এটা এই রকম লেখা পরেও জীবনানন্দ দাশ আর লিখেছেন কিনা সন্দেহ। অন্ধকার, আর এই কবিতাটাকে আমি চোখে হারাই, মানে এর কিছু কিছু পংক্তি আমার জীবনে সারভাইভ করেছে। এবার আমি তখন মনে করতে পারি না কোন কবিতার এই লাইন আর কি। এবার জীবনানন্দ এতদিন ধরে পড়ছি, সত্যি মানে আয়ত্ত হয়নি বা আয়ত্ত করতে চাইনি, আয়ত্তাধীনের বাইরে রেখে দিয়েছি। স্লো কানেকশন। গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর ছল ছল শব্দে জেগে উঠলাম আবার। তাকিয়ে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তিনাশার দিকে। এটা প্রিয়াম্বেল, এটা অবান্তর বলবো না, এটা এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে আর কি। হ্যাঁ, ফলত হচ্ছে এটা নিয়ে আমাদের চাপ নেই। তারপর থেকে আসল কবিতাটা শুরু হচ্ছে। ধানসিঁড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে, কোনোদিন আর জাগবো না জেনে। এই নদীর কিনারেই শুতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, হয়তো বিছানাতেই শুয়ে আছে সে। এবার ধানসিঁড়ি নদী অতটা বাউলঙ্গের, অতটা রাখালঙ্গের লোক নয় জীবনানন্দ দাশ। অত্যন্ত আধুনিক, অত্যন্ত নাগরিক, অত্যন্ত পোস্ট সুরিয়াল কবি আর কি। ধানসিঁড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে, কোনোদিন আর জাগবো না জেনে। কোনোদিন জাগবো না আমি, কোনোদিন জাগবো না আর। হে নীল কস্তুরী আভার চাঁদ, তুমি দিনের আলো নও, উদ্যম নও, স্বপ্ন নও। উদ্যম নও, স্বপ্ন নও এইসব বলছে, কিন্তু সেই লোক তার যা পস্থুমাস লেখা বেরিয়েছে বোধহয় বাংলা সাহিত্যে কারুর বেরোয়নি। বিদেশে কাফকা, প্রুস্তেরটা পস্থুমাস লেখা হয়নি, মানে অনেক থেকেও গেছে আর্কাইভে। হে নীল কস্তুরী আভার চাঁদ, তুমি দিনের আলো নও, উদ্যম নও, স্বপ্ন নও। হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে, মানে আমাদের ভাস্কর একটা লাইন লিখেছিল, ওটা মনে পড়ে যে আমি এমনভাবে কবিতা লিখতে চেয়েছি যাতে মানে কেউ যেন, মানে এমনভাবে পা ফেলেছি যাতে কারুর কষ্ট না হয়। এটা যদি সম্ভব হয়, আমরা অনেক সময় একটা পিঁপড়ের কাছে পা পড়ে যায়, হয়তো মেরেও ফেললাম এবং কিংবা পা প্রত্যাহার করে নিলাম, হ্যাঁ পদপাত প্রত্যাহার করে নিলাম। ন্যাশনাল লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগারে যখন যেতাম, তার অ্যাভিনিউ ধরে হাঁটলে এরকম বিচিত্র সব পোকা রাস্তা পার হতো, বা তখন খুব সাবধানে চলাফেরা করতে হতো। হে নীল কস্তুরী আভার চাঁদ, এরকম সম্ভাষণ র্যাবোয় আছে। হ্যাঁবো হ্যাঁবো। হে নীল কস্তুরী আভার চাঁদ, তুমি দিনের আলো নও, উদ্যম নও, তুমি উদ্ঘাটন নও, তুমি অবস্কিওর ক্যামেরা অবস্কিওরা। তুমি দিনের আলো নও, উদ্যম নও, স্বপ্ন নও, মানে তোমার মধ্যে রিফ্লেকশন হয়, তুমি প্রতিফলিত হও, তুমি প্রতিধ্বনিত হও, তুমি একো। হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে, রয়েছে যে অগাধ ঘুম। এই যে রয়েছে অগাধ ঘুম বা হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে, মানে ওই গ্রাফটা চলছে খুব মিনিমাম, হ্যাঁ প্রায় কোমা স্টেজে থেকে যাচ্ছি, যাতে ওই এক ধরনের সমাধি অবস্থার কথা জীবনানন্দ দাশ বলছেন, সেটা কিন্তু আমাদের আধ্যাত্মিক সমাধি নয়, এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল এক্সিস্টেন্সিয়াল সমাধি। হ্যাঁ, হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে, রয়েছে যে অগাধ ঘুম, সে আস্বাদ নষ্ট করবার মতো শেল তীব্রতা তোমার নেই। এটা ওটা নেগেটিভ কনোটেশন না, ওটাকে চাঁদকে রিঅ্যাপ্রোপ্রিয়েট করছে, বলছে যে চাঁদ তুমি আমার অনেক দোসর আর কি। হ্যাঁ, যে সে আস্বাদ নষ্ট করবার মতো শেল তীব্রতা তোমার নেই।
তুমি আস্বাদ কথাটা জীবনানন্দ দাশের একদম সিগনেচার ওয়ার্ড। সে আস্বাদ নষ্ট করবার মতো শেল তীব্রতা তোমার নেই, তুমি প্রদাহ প্রবহমান যন্ত্রণা নও। মানে তুমি অতি এনার্জি, তুমি একটা বিরাট জিম করছো, তুমি ম্যাসকিউলার, হ্যাঁ, ওটা নও তুমি। তুমি প্রদাহ প্রবহমান যন্ত্রণা নও, জানো নাকি চাঁদ নীল কস্তুরী আভার চাঁদ, ঠোনা দিয়ে খুনসুটি করছে চাঁদের সঙ্গে। জানো নাকি চাঁদ, মানে থুতনি, চাঁদের থুতনিতে আদর করছে, সেটা আমাদের ইয়ে করেছে, কার্ল মার্কসের থুতনিতে আদর করে আমাদের জঁ লিওটার, জঁ ফ্রাঁসোয়া লিওটার, আমাদের মারাত্মক বই। লিবিডিনাল ইকোনমি নিয়ে সে ফিলোসফি, পোস্ট ফিলোসফিক্যাল একটা ক্যারিকেচার কোথায় যেতে পারে এটা ফ্রেঞ্চরাই বুঝতে পারে। ও বোধহয় ততটা দেরিদার নয় যতটা স্লো কানেকশন, যতটা জিল দলুজের সাকসেসার আর কি। হ্যাঁ, হে আচ্ছা, সে আস্বাদ নষ্ট করবার মতো শেল তীব্রতা তোমার নেই, তুমি প্রদাহ প্রবহমান যন্ত্রণা নও। মানে যন্ত্রণা আসলে যন্ত্র, যারা তুমি একটা পোস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট, প্রচুর ওই চার্লি চ্যাপলিনের মতো সে চাকায় ঘুরে, সে মানে যন্ত্রের যে ভয়ঙ্করতা। জানো নাকি চাঁদ নীল কস্তুরী আভার চাঁদ, জানো নাকি নিশীথ আমি অনেক দিন, অনেক দিন অন্ধকারের সারাৎসারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি। আবার ভয় পেয়েছি অসীম দুর্নিবার বেদনা, একটা খুব এলিয়েন ফিলিং। দেখেছি রক্তিম আকাশে সূর্য জেগে উঠে মানসিক সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে। এটা হচ্ছে পেসিমিজম। কি ওয়ান্ডারফুল একটা জিনিস। পেসিমিজম হচ্ছে যে না বলে, না কিন্তু সোচ্চারে বলে না। সে আমাদের রলাবার্থ বলেছিলেন যে আমি নানা রকম সিস্টেমে ঢুকেছি, সেমিওলজি, অমুক তমুক, লিঙ্গুইস্টিক্স, তারপর ওটা একটা ক্লস্ট্র তৈরি করেছে, নিজেই হয়তো খানিকটা তৈরি করেছি, করে সাফোকেশন হচ্ছে খুব সন্তর্পণে, মানে খুব যেন একটা খাঁচা, ওটা খুব কায়দা করে বেরিয়ে এসেছি। হ্যাঁ, সেটা ধরপাকড় করিনি, মানে মারদাঙ্গা করিনি, আস্তে করে বেরিয়ে এসেছি, মানে পাতলি গলি নিয়েছি আর কি। হ্যাঁ, আমি অনেক দিন অন্ধকারের সারাৎসারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে, অনন্ত মৃত্যুর সাথে মতো মিশে থেকে, এটা কিন্তু আসল ব্যাপার, যে তুমি যে কাজটা করছো সেটা খুব লেথাল, খুব ভেতর থেকে কাজ করে চলে যাচ্ছে, সেটার কোনো সোচ্চার চেহারা নেই। মানে এক ধরনের আলাদা সিনট্যাক্স আর কি। হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে, এই পৃথিবীর জীব হচ্ছে ডাজাইন, হ্যাঁ, থ্রোন বিইং, নিক্ষিপ্ত, যে ভেবাচাকা খেয়ে গেছে, হ্যাঁ, যে অপ্রস্তুত, যে কোনো জায়গা থেকে আমি আক্রান্ত হতে পারি, বা আমি যেখানে রয়েছি এত হিস্টোরিক্যালি ডিটারমাইন্ড স্পেস, অথচ আমি একটা ইটারনাল টাইমে আছি, যেটাকে আমি রিইন্টারপ্রেট বা রিভাইটালাইজ করতে পারি, আমি যে কোনো পিরিয়ডে চলে যেতে পারি। হ্যাঁ, যেটা জীবনানন্দ দাশ যেতেন আর কি। জীবনানন্দ দাশ একটা কবিতার বদলে টাইম মেশিন গিফট করেছেন আমাদের। হ্যাঁ, এই যে আমি অনেক দিন অন্ধকারের সারাৎসারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে, ভোরের আলোকে মূর্খ উচ্ছ্বাস বলছে, যে অ্যালেথিয়া, যে উদ্ঘাটন, তাকে মূর্খ উচ্ছ্বাস বলছে, মানে সে অবস্কিউরান্টিস্ট, সে আমাদের ইয়ের মতো, আমাদের কমল মজুমদারের মতো, যে যাতে পাঠক চট করে না ঢুকতে পারে। তারপর হচ্ছে আমাদের রেমব্রান্টের মতো, যে অবস্কিওর ছবি। হ্যাঁ, হঠাৎ এই যেন আমাদের আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, ওরকম নয়, ওরকম পজিটিভ পোয়েট্রি নয়। পজিটিভিজম এক ধরনের নেগেটিভ কনোটেশন তৈরি করে, নেগেটিভ প্রতিক্রিয়া তৈরি করে, কারণ আমরা খুব এক্সিস্টেন্সিয়ালি অ্যাবসার্ডিটির মধ্যে থাকি। আমি অনেক দিন
অন্ধকারের সারাৎসারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার। আমাদের শম্ভু রক্ষিত বলতেন, আড্ডা মারতাম যখন, আমি পৃথিবীর কবি, মানে আমি ওই দেশকাল তার সীমা মানি না। আমি আসলে কবিতা র্যাবোর পর, জীবনানন্দ দাশের পর, রবীন্দ্রনাথ অব্দি ঠিক আছে, অত আন্তর্জাতিকীকরণ করা যায়নি। জীবনানন্দ দাশের পর আমরা যখন লিখি আমরা ইউরোপিয়ান পোয়েট, হ্যাঁ, পোস্ট ইউরোপিয়ান স্পেসে চলে এসেছি। যে যার নিজের এথনিক জায়গাগুলোকে ধরে রাখবো, জীবনানন্দ দাসও ধরেছেন, কমল কুমার। যে যত বেশি ওয়েস্টার্নাইজ সে তত বেশি এথনিসিটির গুরুত্বটাও সে বুঝেছে। তার ওই যে ডায়ালেকটিক্যাল তার যে হারমোনি সে তৈরি করতে পেরেছে। এক্সট্রিম মানে আমাদের কমল কুমার যেমন সুহাসিনী পমেটের মধ্যে একদম দক্ষ রিয়ালিটিটাকে ধরেছেন, হ্যাঁ, এবং সব লেখাতেই প্রথম দিকের গল্পে তো আরও বেশি আছে, যে সেটা একদমই প্রায় নৃতাত্ত্বিক গবেষণার মতো লেখা। পরে বিলাস হয়েছে অনেক জায়গায়, সেখানেও নৃতত্ত্ব রয়েছে, যেমন হচ্ছে পিঞ্জরে বসিয়া সুখের সঙ্গে যদি বা রুক্মিণী কুমারের সঙ্গে যদি আমরা ইয়ের তুলনা করি, আমি তো অনিলা স্মরণে বা গোলাপ সুন্দরী ছেড়েই দিলাম, আরও মানে যে গল্পগুলো, যেটা হচ্ছে তাহাদের কথাও না, আমি বলছি যে বিশেষত যেখানে মানে ওই মানিকবাবুর প্রাগৈতিহাসিককেও সাবস্ট্যান্সিয়েট বা সারপাস করে গেছে, যেটা হচ্ছে তোমার ওই কয়েতখানা, ওই গল্পটা ওতে বোঝা যায় যে কমল কুমার কিভাবে এক ধরনের কি বলে একদম রুরাল জীবনযাপনের একদম ভেতরকার অস্তিত্ব বাস্তবতাটাকে ধরতে পেরেছিলেন। হ্যাঁ, ওরা লোধাদের মতো হাঁটে, মানে সব কিছু সে কী করে জেনেছে আমি কিছু ব্যাখ্যা খুঁজে পাই না। একটা শহুরে লোক। আমি অনেক দিন অন্ধকারের সারাৎসারে অনন্ত মৃত্যুর মতো, কমল কুমার টোটাল ওভারটার একটা বিরাট অংশ অন্ধকারে ঘটছে আর কি। হ্যাঁ, সে তুমি ফৌজি বন্দুক বলো বা যে কোনো জায়গায়, হ্যাঁ, অন্ধকার একটা কমল কুমার। এই যে বড় লেখকদের কিছু কমন একটা জায়গা থাকে, সেটা এত ওয়ান্ডারফুল। আমি অনেক দিন অন্ধকারের সারাৎসারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার। ভয় পেয়েছি, মানে কোণঠাসা, যে ওই পেঁচা যদি কোনোদিন দিনের বেলা অপ্রস্তুত মানে সে রাত্রে উড়ে যেতে পারেনি কোনো কারণে, থেকে গেছে, সে যেরকম অবস্থা হয় জীবন, আসলে পেঁচা তো আর পেঁচার অনুষঙ্গ তো আছেই। ভয় পেয়েছি অসীম দুর্নিবার বেদনা। ভয় তো একটা জান্তব ব্যাপার, একটা স্যাভেজ ব্যাপার, একটা অ্যানিম্যাল ফিয়ার। ওটা মানে ভয় এক ধরনের অ্যানিম্যাল ফিয়ার। মানুষ কোনো কিছুই অ্যানিম্যাল রিয়ালিটির বিয়ন্ড ছাড়া দেখতে পায় না, কারণ মানুষ সবসময় ভাষা ইন্টারভেনশন হয়ে যায়। মানুষ যখন ভয় পায় তার যে আতঙ্ক, একটা জন্তুর আতঙ্ক এক নয়, কারণ মানুষ ভাষায় ভয় পায়। সে ভাষায় ভাবছে সেটা বুঝতে পারছে না, হ্যাঁ, যে আমার কি হবে বা আমি মারা যাবো, এটা তখন ল্যাঙ্গুয়েজে ভাবছেও না সরাসরি, অ্যাটলিস্ট সেটা সারফেসে আসছে না। কিন্তু কনসাসনেস ইটসেলফ, হিউম্যান কনসাসনেস যেহেতু ভাষাবিহীন, হ্যাঁ, এবার হচ্ছে ভয় পেয়েছি অসীম দুর্নিবার বেদনা। এই যে ভয়ের পরই যে দুর্নিবার বেদনা, সেটা আরও এক্সিস্টেন্সিয়াল অন্টোলজিক্যাল স্পেসটাকে আরও প্রসারণ করছে, যে আরও বড় সময়কে দেখে তার একটা স্যাডনেস হচ্ছে, বিষণ্ণ করছে তাকে। হ্যাঁ, পেয়েছি অসীম, মানে এটা হচ্ছে ফেট, আমর ফাতি আর ফেট, মানে ফেটকে আমি অস্বীকার করতে পারবো না, যে আমাকে ঘুম থেকে উঠে মানসিক সৈনিক সেজে লড়ার জন্য দাঁড়াতে হবে। যেমন ছোট ছেলেদের যেটা হয়, জীবনানন্দ এটা আসলে ওইটাই বলতে চাইছে না, যে ছোট ছেলেকে যখন স্কুলে বাধ্য করা হয় নিয়ে যেতে, আমি তো অনেক সময় ভোরে হাঁটতে বেরোই, তখন দেখি যে বাচ্চা কাঁদছে, হয়তো, হ্যাঁ, বাচ্চা যেতে চাইছে না। এবার হচ্ছে ওই যে মানে তাকে ঘুম থেকে জোর করে তুলে, মানে আসলে স্কুলে নিয়ে যাওয়া মানে তাকে বদ্ধভূমির দিকে নেওয়া যায়। আমাদের যেমন ভোরবেলা ওই 4টের সময় তাকে ওই যে ওইটা বোধহয় বাড়তে আছে, যে কারুর বোধহয় মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিল, তাকে তার দরজায় নক করবে, সেই মুহূর্তটাকে একটা ফটোগ্রাফ বা কিছু বিধৃত করেছে। সেই জায়গাটা এত ডেলিকেটলি মানে ইয়ে করেছে, মানে ফেনোমেনোলজিক্যাল উদ্ঘাটন করেছে, বোধহয় ক্যামেরা লুসিডা বা কোনো লেখায় আর কি, হ্যাঁ, মনে করতে পারছি না। পেয়েছি অসীম দুর্নিবার বেদনা, দেখেছি রক্তিম আকাশে সূর্য জেগে উঠে মানসিক সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে। এই পৃথিবীটা তো মানুষের তৈরি করা একটা বিরাট পোস্ট ইন্ডাস্ট্রিয়াল কর্মযজ্ঞের যে আমাদের বিশ্বকর্মার দ্বারা তৈরি আর কি। হ্যাঁ, হাতোড়া,
মানসিক সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে। আমার সমস্ত হৃদয় ঘৃণায়, বেদনায়, আক্রোশে ভরে গিয়েছে। ওই মুখব্যাদান হচ্ছে যে এই যে আমাকে বাই ডিফল্ট আমাকে এই শ্রমটা করতে হবে। মিথ অফ সিসিফাস, জীবনানন্দ দাশ সিসিফাসিয়ান রিয়ালিটিকে যেভাবে কবিতায় ধরেছেন, একাধিক কবিতায়, সূর্যের রৌদ্রে আক্রান্ত এই পৃথিবী যেন কোটি কোটি শুয়োরের আর্তনাদের উৎসব শুরু করেছে। হাই উৎসব তো একটা সেলিব্রেশন, একটা ইউফোরিয়া, তার বদলে সে একটা ট্রমাটাইজ করছে যে উৎসবে তুমি সামিল হও। আমরা যার জন্য বইমেলাতেও যাওয়ার আগে একটু চড়িয়ে নিই, একটু তোমার ইনটক্সিকেটেড হলে পুরো সেলিব্রেশনটা, বিয়ে বাড়ি তো সেই আমার একটা বান্ধবীর মেয়ের বিয়ে হবে, পুরো আমরা টুনে যাবো, সে তো খুবই আপত্তি করছে। সূর্যের রৌদ্রে আক্রান্ত এই পৃথিবী যেন কোটি কোটি শুয়োরের আর্তনাদে উৎসব শুরু করেছে। হায় উৎসব! হৃদয়ের অবিরল অন্ধকারের ভিতর সূর্যকে ডুবিয়ে ফেলে, ওকে সূর্যকে গোস্পদে ডুবিয়েছি আর কি। হ্যাঁ, তুই ডোব, অন্ধকার খাও। আবার ঘুমোতে চেয়েছি আমি, অন্ধকারের স্তনের ভিতর, যোনির ভিতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি। এই লাইন যে লিখতে পারবে না, যে উৎপল, যে শক্তি, যে শৈলেশ্বর এই লাইন লিখতে পারবে না, এই লাইনের সঙ্গে তার কবিতাকে রিঅ্যাপ্রোপ্রিয়েট করতে পারবে না, তার পক্ষে সে সাবঅর্ডিনেটি থেকে যাবে। জীবনানন্দ দাশ সুপার পোয়েট থেকে যাবে। হ্যাঁ, মহাকবি জীবনানন্দ দাশ। হ্যাঁ, মাইকেল মধুসূদনের পর জীবনানন্দ দাশ মহাকবি। তার আমি জীবনানন্দ উচ্চারণ করতে গিয়ে অত নন্দ আমি বলতে পারি না, এমন একটা নাম নিয়েছে। তারপর অনন্য কিছুটা করেছে আর কি, অনন্য মহাকবিতা লিখেছে। সে জীবনানন্দ দাশকেও ছাড়িয়ে গিয়ে অনেক কিছু সে করেছে। হ্যাঁ, সে রিয়ালি মহাকবিতা লিখেছে। প্রথম কাব্যগ্রন্থটাই একটা মহাকবিতা। হ্যাঁ, এবার হচ্ছে অন্ধকারের স্তনের ভিতর, যোনির ভেতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি। এইটা হচ্ছে আলবেয়ার কামু বোধহয় দ্য ফলে বলেছে যে ও তো ওখানে ওই ক্লামেন্স এক ধরনের ও আদালতের এক ধরনের জাজ পেনিটেন্ট না কি বলে। এবার ও বলে আমি অনেক সময় দেখেছি যে অপরাধী ধরা পড়ে এটা বিছানায়, শয্যা সঙ্গিনীর সঙ্গে বিছানায় ধরা পড়ে, হয়তো বিরাট একটা সে আঞ্জাম দিয়ে চলে গেছে, পালিয়েছে, ভাগবাটোয়ারা ইত্যাদি হয়েছে, তারপর সে লাপাতা। হ্যাঁ, তার ওয়ান্টেড বেরিয়ে গেছে, তার স্টেশনে তার ছবি। হ্যাঁ, এবার হচ্ছে সে কোথায় ধরা পড়ে না, একটা বেশ্যার ঘরে, তার বিছানায়। এই যে অন্ধকারের স্তনের ভিতর, যোনির ভিতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি। কবি তো অপরাধী, সুতরাং ও সে তাই বেশ্যার ঘরে গিয়ে তাকে পাওয়া যাচ্ছে, তার বেডরুমে পাওয়া যাচ্ছে। সে পালাতে চাচ্ছে না, ওই যে কিলার গল্পটার মতো। সে জানে এর ফয়দা কি, আমি কত দূর পালাবো, যদি কেউ পার্সুই করে আমাকে, হ্যাঁ, আমি কত দূর পালাবো। আর যদি পালানোটা আমার জীবনের কাজ হয়, সেটা তো আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে অরক্ষিত জায়গায় সুরক্ষিত থাকা। হ্যাঁ, সেটা আমি একদম ওপেন এন্ডেড ভাবে থাকবো। বাদ যদি পড়ে, আমি একটা প্রচন্ড বর্ষা হচ্ছে, কোথাও কোনো গাছ নেই, গাছের কাছে দাঁড়ালেও সমস্যা, আর ফাঁকা মাঠে গেলেও সমস্যা। ফাঁকা মাঠে বাজ দেখবে, এইটাই সবচেয়ে উঁচু, তোরই মাথায় দেবে। আর গাছে হলে তো আমাদের হারু ঘোষ হয়ে যাবো। হ্যাঁ, পুরো মাল ফিক্স। হ্যাঁ, ফিক্সড করে দেবে পুরো। উপন্যাসের শুরুটাই ফর এভার ফিক্স করে দিয়েছে মানিকবাবু। অন্ধকারের স্তনের ভিতর, যোনির ভিতর অনন্ত মৃত্যুর মতো। মৃত্যু কিন্তু এখানে মেটাফর। মৃত্যু হচ্ছে এক ধরনের ওই কোমা স্টেজ, যে কোমা স্টেজ থেকে জীবনানন্দ দাশের ভাষা তৈরি করা যেতে পারে, একদম সোচ্চার ভাষায়। আমি যে হেঁড়া গলায় কবিতা পড়ছি, জীবনানন্দ দাশ আরও সফট ভয়েসে পড়তে হয়, যেটা কিছুটা পেরেছিলেন। উনি তো জনান্তিকে বা ওই যেটাকে বলে মনোলজিক্যাল যে ব্যাপারটা, অভিনেতা তো শম্ভুবাবু খানিকটা করতে পেরেছিলেন, তো ওনার ওই নেজাল আনুনাসিক এলিগেন্সটা আর চাপ হয়ে যায় আর কি। ওটা আমাদের অজিতেশেরও কিছুটা হয়েছিল জানো, কেন যে ওরা সবাই নাকে সুরে বলে। অন্ধকারের স্তনের ভিতর, যোনির ভিতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি আমি। ও হচ্ছে একদম ফোর প্লে, ওখানেও থেকে গেছে আর কি, ফর এভার। হে নর, হে নারী,
তোমাদের পৃথিবীকে চিনিনি কোনোদিন, মানে আমি মেন স্ট্রিমে কোনোদিন আসতেই পারলাম না, হ্যাঁ, মুখ্য স্রোত বা আমি যে কে বলে ওইটাই পারলাম না আর কি। আমি অন্য কোনো নক্ষত্রের জীব নই, মানে মানুষের একটা ফেটাল বা ওই আমরফাতির যে স্ট্রাকচার সেটা হচ্ছে সে সামাজিক বিইং হয়েও অসামাজিক, অতি সামাজিক, হ্যাঁ, অতি অসামাজিক বা সমাজ বিরোধী অলমোস্ট আর কি। যেখানে স্পন্দন, সংঘর্ষ, গতি, যেখানে উদ্যম, চিন্তা, কাজ, সেখানেই সূর্য, পৃথিবী, বৃহস্পতি, কালপুরুষ, অনন্ত আকাশ গ্রন্থি। শুধু জীবনানন্দ দাশের কবিতার সারফেস কপি করে একটা মাস্টারপিস লেখার পুরো তারিখাটা জানা যায়, যে কোথায় কমা দেবো, কতগুলো শব্দ দেবো, কতগুলো লিস্টিং করব। শত শত শূকরের চিৎকার সেখানে, শত শত শূকরীর প্রসব বেদনার আড়ম্বর, এই সব ভয়াবহ আরতি, মানে এই যে মানে মানে হরর আর কি, তোমার বেঁচে থাকার যে স্ট্রাগল, যেটা বেকেট বলছে যে আমি মৃতদের কাছে বসে থাকি, আমি সমাধিতে বসে থাকি, এখানে মৃতর গন্ধ পাওয়া যায়, সেই গন্ধ জীবিতের গন্ধের থেকে, জীবিতের অ্যাডস থেকে যেটা বেরোয়, তার গ্লানি, তার সেটা আমি বেকেট ব্যাপারে অত্যন্ত বিরোধী। কারণ জীবিতের গন্ধ তোমার তার সঙ্গে রিঅ্যাপ্রোপ্রিয়েট করতেই হয়, কারণ হচ্ছে এটা পিয়ালির একটা লেখাতেও আমি এক্ষুনি পড়ছিলাম, সেটা মানে আসলে হচ্ছে আমরা যার সঙ্গে থাকি তার অনেক ড্রব্যাকস, তার অনেক লিমিটেশনের সঙ্গে আমাকে সেটা ভালো লাগাতে হয়, না হলে তার ওইটা নিয়েই চিরকাল খিটখিট করে যেতে হবে। হ্যাঁ, ফলত হচ্ছে এমনকি এই যে মাল্যবান গিয়ে রাত্রিবেলা একটু আসা যদি একটু হয়, রাগমোচনের সুযোগ হয়, মাল্যবান সুসুর করে আমাদের উৎপলার ওখানে গেছে, মনু ঘুমাচ্ছে আর উৎপলা বললে মিনসে এসে বসেছে, দেখো এই যাও দূর হও, মানে ও ভাবছে আমি ঘুমাবো, আমার প্রাইভেসি ঘুম, সেখানে আমার স্বামী, যাকে স্বামী মনেও করে না তাকে, হ্যাঁ, চাকর বাকর মনে করে এবং তাকে দিয়ে সব ব্যবহার করে, বাজার করায় আর কি। হ্যাঁ, ওই নাংদের যেমন লোকে বাজার করায় সেরকম আর কি, সে বাজার করেই কৃতার্থ। এবার তার কোনো পায় না, সে আসল জায়গায় অ্যাক্সেস পায় না, কিন্তু সে পরিষেবা দিয়ে যাচ্ছে, যদি কোনো দিন মানে বেড়ালের ভাগ্যে শিখে ছেড়ে আর কি। হ্যাঁ, এবার হচ্ছে ওই যে ও মাল্যবান বসে আছে, ওর একটা আশা আছে অ্যাক্সেস পেতে পারি, এবং দুচ্ছাই করছে উৎপলা, কিন্তু তারপর বলে তুমি মশারিটা তলার দিকটা একটু গুঁজে দাও তো, এতে যে একটা অন্য ইন্টিমেসির একটা ছবি পাওয়া গেল, সেটার মধ্যে বোঝা যায় যে মাল্যবান এমনি আসছে না, ও 3 দিন তিরস্কৃত হলে একদিন ও পেয়ে যাবে জায়গাটা। হ্যাঁ, কারণ হচ্ছে উৎপলাও একটা সময় একটু অন্যমনস্ক হয়ে যাবে। হ্যাঁ, ওই আমাদের সন্দীপনের লেখায় আছে, হাসি বোধহয় সদ্য স্নান করে এসছে আর আমি উঠেছি দানবীয় যৌন শক্তি নিয়ে, হ্যাঁ, 2 সপ্তাহ বোধহয় সেক্স না করার পর। এবার নিশি বোধহয়, হ্যাঁ, এবার নিশি কি হাসিকে নিশি নয়, এটা বোধহয় নলিনী, এবার ও নলিনী ওকে পেড়ে ফেলেছে, এবার ও তো সবে স্নান করে এসছে ভোরের দিকে, আর এর তখন হয়েছে মানে টার্কি উঠেছে, পেড়ে ফেলেছে, এবার তো ও ধস্তাধস্তি হচ্ছে। তারপর ও বলছে যে একটা সময় কনফিউজড হয়ে গেছে, মানে হাসির মধ্যে একটা স্টিমুলেশন শুরু হয়ে গেছে। হ্যাঁ, তখন পসিবল আর কি যে তুমি একটু জবরদস্তির পর ব্যাপারটা অ্যাক্সেস পাওয়াটার একটা। এবার আমাদের মাল্যবানও বসে আছে, হ্যাঁ, ওত পেতে, সে একটা এটা হচ্ছে স্ক্যাভেঞ্জার। হ্যাঁ, কখন সে মানে শকুন, যে কখন একটা আমাদের খরার ছবি আছে না বোধহয়, আফ্রিকায় একটি বাচ্চা ধুঁকছে, দূরে শকুনগুলো বসে আছে, যে ওরা না মারা গেলে খাবে না, কিন্তু ওরা জানে মরবেই, একদম স্নো অফ কিলিমাঞ্জারোর মতো আর কি। হ্যাঁ, মানে এত ভয়ঙ্কর যে শকুন এসে গেছে, গন্ধ পাচ্ছে, গ্যাংগ্রিনের গন্ধ। হ্যাঁ, আমাদের হেমিংওয়ের যে রুথলেস গল্প বলার ধরন, ওখানে যেটা আমার ভালো লাগেনি, ওদের দাম্পত্য সংলাপটা, দাম্পত্য নয়, দম্পতি নয়, ওরা খেল মতো, কিন্তু সে মেয়েটে খুব অবস্থাপন্ন। এবার তার ফ্রাস্ট্রুটা ও তার ঘাড়ে উতরোচ্ছে, হে নর হে না, আমেরিকান ব্রুটালিটির একটা স্টাইল আছে তো, হে নর হে নারী, তোমাদের পৃথিবীকে চিনিনি কোনোদিন, আমি অন্য কোনো নক্ষত্রের জীব নই। এই যে ডাবল ডাইলেমা, যে আমি তোমাদের পৃথিবীর সঙ্গে অ্যাসোসিয়েটও করতে পারছি না, তো অ্যাবসলিউট আইসোলেশনেরও যেতে পারছি না, ফলত হচ্ছে আমি অন্য নক্ষত্রের জীব নই, এখানকারই, আমি কোনো এলিয়েনও নই, আমি কোনো মঙ্গল গ্রহের লোকও নই। যেখানে স্পন্দন, সংঘর্ষ, গতি, যেখানে উদ্যম, চিন্তা, কাজ, সেখানেই সূর্য, পৃথিবী, বৃহস্পতি, কালপুরুষ, অনন্ত আকাশ গ্রন্থি। যেন র্যাবোর কবিতা পড়ছি। শত শত শূকরের চিৎকার সেখানে,
শত শত শুকরীর প্রসব বেদনার আড়ম্বর। আমি তো ক্লেম করি যে রবীন্দ্রনাথের থেকে জীবনানন্দ দাশ 1000 বছর এগিয়ে আছে, লিটারালি। ফলত হচ্ছে রবীন্দ্রনাথ কি করে জীবনানন্দ দাশের কবিতাকে রিঅ্যাপ্রোপ্রিয়েট করবে, এটা পসিবল নয়। 1000 বছর এগিয়ে থাকা লোককে যে ওই সময়ের বিয়ন্ড থাকে সে চিন্তা দেখতে পারে। শত শত শুকরীর প্রসব বেদনার আড়ম্বর, এই সব ভয়াবহ আরতি, এই হররটাকে ও রেজিস্টার করছে। জীবনানন্দ দাস ভীষণ ব্রুটাল অ্যাট দ্য সেম টাইম। মানে ও তলে তলে স্যাবোটাজ করে বেরিয়ে যাবে। গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার আত্মা লালিত, আমাকে কেন জাগাতে চাও। অনেকে ভোল্যাপচুয়াস ভাস্কর্য করে, অনেকে খুব সফট, খুব মানে একদম ওটা কি জাঁ আর্পের মতো, যে স্কাল্পচারটা ভাস্কর্যটা প্রায় ছবি হয়ে গেছে, প্রায় দ্বিমাত্রিকতা পেয়ে গেছে। সফট মানে রিলিফও সেরকম অর্থে নেই। পিকাসো যেমন ছবি আঁকছে, ওটা তো ভাস্কর্য হয়ে যাচ্ছে। এত অ্যাগ্রেসিভ, এত ভায়োলেন্ট আর কি, ভিওলেন্ট, ফরাসিরা বলে ভিওলেন্ট। গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার আত্মা লালিত, আমাকে কেন জাগাতে চাও। এটা কিন্তু খুব মেজর প্রশ্ন। এটাকে মনে হচ্ছে ন্যাকামি করছে, ন্যাকা চৈতন্যগিরি করছে। আসলে আচ্ছা এখন যাব না, যে তুমি যে কোনো তরুণ ছেলেকে বলবে যে এই একটু বাজারে যাবি, এখন যাব না, এখন আমি ল্যাপটপে বসে আছি, এখন আমি ফোনে কথা বলি, এখন যাব না। গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার আত্মা লালিত, আমাকে কেন জাগাতে চাও। মানে ওই অটকথনির একটা ইয়ে আছে, যেটাকে বলে এই আমাদের সত্যজিৎ রায় যেটুকু বুঝতে পেরেছিলেন, ওর থেকে বেশি বুঝতে পারেননি, যার জন্য কূপমণ্ডূপ শব্দটা ওই উৎপল দত্তর মতো একটা ক্যারিকেচার, মানে একদম ক্ষয়ে যাওয়া সড়া হুয়া একটা আদমি, যার অভিনয় ক্ষমতা সম্পূর্ণ ডিস্ট্রয়েড হয়ে গেছে, আর ওনার পরিচালনার ক্ষমতাও সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। দুটো ওই মানে কি বলে খান্ডাহার মিলে আরেকটা ব্যর্থ খান্ডাহার তৈরি করছে। ওখানে বলছে কূপমণ্ডূপ, কূপমণ্ডূপ, এত বাজে ছবি। শত শত শুকরীর প্রসব বেদনার আড়ম্বর, এই সব ভয়াবহ আরতি। গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার আত্মা লালিত, আমাকে কেন জাগাতে চাও। হে সময় গ্রন্থি, হে সূর্য, হে মাঘ নিশীথের কোকিল, হে স্মৃতি, হে হিম হাওয়া। মানে হিম হাওয়াটা কিন্তু এখানে রেজিস্টার করলেন কেন এত বড় বড়, যে হে মাঘ নিশীথের কোকিল মানে সে ইটারনিটি ইটসেলফ। আর হে সময় গ্রন্থি মানে মহাসময়, হে সূর্য সে আরো মহাসময়, তারপর হে স্মৃতি এর ব্যক্তি স্মৃতি, হে হিম হাওয়া মানে যখন তুমি একটা বোর্ডম স্ট্রাকচারে রয়েছো, হঠাৎ তোমার একটু খুশির আনন্দ হলো, কারণ একটা মিহি বাতাস এসে তোমাকে স্পর্শ করে গেল, মানে প্রায় মানুষের মতো। কমল কুমারের ইয়েতে আছে যে বাতাসও এমনভাবে ইয়ে করলো যে যার প্রায় শাড়ি নেই, মানে শতচ্ছিন্ন পোশাক পরে আছে, কারণ তারা হচ্ছে ওই ফ্যামিনের শিকার। আমাদের খেলার প্রতিবার শুরুতে এখানে ওই যে বস্ত্রহরণ করছে যেন সেই হাওয়া, মানে হাওয়াও তোর ইজ্জত লুটে দিয়ে চলে যাচ্ছে, কারণ সেটুকু মানে ন্যূনতম বস্ত্র। সেই হিম হাওয়া মানে হাওয়ার যে বিশাল ক্ষমতা। মানে আমাকে জাগাতে চাও কেন। অরব অন্ধকারের ঘুম থেকে নদীর ছল ছল শব্দে জেগে উঠব না আর। আমি দেখব না নির্জন বিমিশ্র চাঁদ, বৈতরণীর থেকে অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে কীর্তিনাশার দিকে। মানে সময় পার হয়ে যাচ্ছে বালু ঘড়ির মতো, সূর্য ঘড়ির মতো। ধানসিঁড়ি নদীর কিনারে আমি শুয়ে থাকবো। ওই আমাদের বেকেটিয়ান যে মালয়, যে এরা হচ্ছে বিছানা ছাড়ছে না। একাধিক উপন্যাসে বিছানায় মানে যতটা ইররিডিউসিবলি একটা জায়গায় আমরা থাকতে পারি, অন্টোলজিক্যালি একদম স্পেসে আর কি, আমাদের ফ্রয়েডের মতো, যে ভ্রাম্যমানতা নয়, অটকথনি। ধানসিঁড়ি নদীর কিনারে আমি শুয়ে থাকবো ধীরে পৌষের রাতে, কোনোদিন জাগবো না জেনে, কোনোদিন জাগবো না আমি, কোনোদিন আর। ওই যে আমাদের বার্টন রাসেলের আছে ইন প্রেইজ অব আইডলনেস, এইটা জীবনানন্দ দাশ সেটাকে কি ডাইমেনশনে লিখে গেছেন। এটা একটা তত্ত্ব, এটা একটা মহাতত্ত্ব আর কি, যে কোনোদিন জাগবো না আর কি, সেটা হবে না, কিন্তু সেটা হচ্ছে ওই বুদ্ধদেব বসু পর্যন্ত বলেছেন। ওটা জীবন যাপনের প্রসঙ্গে আসছি, যে বুদ্ধদেব বসু বলছেন ওনাকে আমরা আড্ডায় ডাকতাম, উনি আসতেন না। উনি অ্যাক্টেরে মানে কিছুতেই মানে সামিল হতে পারতেন না। আমরা যেমন আমোদ গেড়ে সবাই মিলে বসে হুল্লোড় করতে পারি,
সেটা আবার ডেলিকেট মুহূর্তে ডেলিকেসির জায়গায় চলে যেতে পারি। জীবনানন্দ দাশ একটা ছিলেন, নিজেরই মুদ্রাদোষে হতেছি আলাদা ছিলেন আর কি।